হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের 35 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা যদি আমাদের এই সিরিজের আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো একটু দেখে নিও। এবং আমাদের এই যে মক টেস্ট সিরিজটা, এটা কিন্তু প্রত্যেক সোম থেকে শুক্র ঠিক সন্ধ্যে 7টার থেকে হচ্ছে। তাহলে প্রত্যেক দিন কিন্তু তোমরা 7টার থেকে আমাদের এই ক্লাসগুলি অ্যাটেন্ড করতে থাকো এবং প্রত্যেকটা কোশ্চানকে কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরা নিজেরা লিখে একটু জানানোর চেষ্টা করো। তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট। তো আজকের মক টেস্টের প্রথম কোশ্চান হলো, কে দেওয়ান-ই খায়রাত নামে একটি আলাদা বিভাগ চালু করেছিলেন? অর্থাৎ দিওয়ান-ই খায়রাত নামে যে ডিপার্টমেন্টটা বা বিভাগটা, সেটি কে চালু করেছিলেন? তোমরা কিন্তু প্রত্যেকেই যদি অ্যান্সারগুলো জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো এবং তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করো, কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ এক্সপ্লানেশন সহ আমরা আলোচনা করতে চলেছি। তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, দিওয়ান-ই খায়রাত নামে যে বিভাগটি সেটি চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলকই কিন্তু দিওয়ান-ই খায়রাত নামে একটি ডিপার্টমেন্ট চালু করেছিলেন এবং এটি মূলত গরিব এবং যে সমস্ত দরিদ্র মানুষগুলো ছিল তাদেরকে সাহায্য করার জন্য চ্যারিটেবল পারপাসে কিন্তু এই ডিপার্টমেন্ট বা এই বিভাগটা চালু করা হয়েছিল। মোহাম্মদ বিন তুগলকও একটি নিজস্ব আলাদা ডিপার্টমেন্ট চালু করেছিলেন বিভাগ, সেটি ছিল দিওয়ান-ই-কোহি নামে পরিচিত। দিওয়ান-ই-কোহি, এবং এটি ছিল একটি এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, অর্থাৎ কৃষি জাতীয় যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলি সমাধান করার জন্য দিওয়ান-ই-কোহি ডিপার্টমেন্টটা চালু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন শুরু করেছিলেন? অর্থাৎ যে গভর্নর জেনারেল ভারতবর্ষে প্রথম ইংরেজি ভাষা প্রচলন করেছিলেন তিনি কে? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড উইলিয়াম বেন্টিং সর্বপ্রথম গভর্নর জেনারেল যিনি ভারতে ইংরেজি ভাষার প্রচলন চালু করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়কালটা ছিল 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং 1833 খ্রিস্টাব্দে যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট, সেখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা পরিবর্তিত হয়ে গিয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং লর্ড উইলিয়াম বেন্টিংই ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি বা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন? তাহলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রশেখর আজাদ। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চন্দ্রশেখর আজাদ। এবং এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1928 1928 খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি 1928-এ চন্দ্রশেখর আজাদ নিউ দিল্লিতে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, 1904 1904 সালে বি.ডি. সাভারকর কোন গুপ্ত সমিতি গঠন করেছিলেন? অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর যে গুপ্ত সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি কি নামে পরিচিত? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1904 সালে বিনায়ক দামোদর সাভারকর যে গুপ্ত সমিতি তৈরি করেছিলেন সেটি অভিনব ভারত নামে পরিচিত। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অভিনব ভারত নামে একটি গুপ্ত সমিতি কিন্তু 1904 সালে বিনায়ক দামোদর সাভারকর গঠন করেছিলেন। নেক্সট কোশ্চেন, মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত, বা মারিয়ানা খাত যেটা সেটা অবস্থিত কোথায়? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, নাকি উপরোক্ত কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত, এবং মোর স্পেসিফিক্যালি যদি আমরা বলি তাহলে হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ ওয়েস্টার্ন প্যাসিফিক ওশেনে এটি অবস্থিত। এটি মারিয়ানা আইল্যান্ডের নাম অনুসারে এই খাতটির নামকরণ করা হয়েছে, এবং এর যে ডেপথ সেটা হচ্ছে 11,034 মিটার। নেক্সট কোশ্চেন, পশ্চিম রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তাহলে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে তোমাদের কিন্তু প্রত্যেকটা রেলওয়ে জোন এবং তাদের হেডকোয়ার্টার্সগুলির নাম কিন্তু অবশ্যই মেমোরাইজ করতে হবে, কারণ এগুলো থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা রেলওয়ে এক্সামে আছেই। তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কিন্তু অবস্থিত মুম্বাইয়ে। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিম রেলওয়ের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত, পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কলকাতাতে, এবং উত্তর রেলওয়ের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে, এবং যে দক্ষিণ রেলওয়ে বা সাউদার্ন রেলওয়ে তার হেডকোয়ার্টার্স কিন্তু অবস্থিত চেন্নাইয়ে। তোমরা এছাড়াও যে সমস্ত হেডকোয়ার্টার্সগুলো আছে সেগুলি
অবশ্যই মেমোরাইজ করার চেষ্টা করবে। তোমরা এই সমস্ত রেলওয়ে হেডকোয়ার্টার্সের পিডিএফ যদি পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে আমরা প্রত্যেকটা ক্লাসের পর ফ্রি পিডিএফ কিন্তু তোমাদের প্রোভাইড করি। নেক্সট কোশ্চেন, গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তাহলে গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত গুয়াহাটিতে। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসামের গুয়াহাটিতে কিন্তু গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। নেক্সট কোশ্চেন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর স্যাংচুয়ারি সেটা কোন রাজ্যে অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্দিপুর স্যাংচুয়ারি অবস্থিত কর্ণাটকে। কর্ণাটকের বন্দিপুর আমরা আগেই জানি এটা একটি ব্যাঘ্র প্রকল্প জন্য বিখ্যাত এবং এটি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের প্রেজেন্ট ক্যাপিটাল হলো ব্যাঙ্গালোর। কর্ণাটকের ফরমেশন হয়েছিল 1 নভেম্বর 1956 এবং এর প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন বিএস ইয়াদুরাপ্পা এবং প্রেজেন্ট গভর্নর হলেন ভুজাভাই ভালা। তোমরা অবশ্যই এই এডিশনাল ইনফরমেশনগুলো কিন্তু একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেন, সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি, কলকাতা। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সাহিত্য একাডেমি অবস্থিত নিউ দিল্লিতে। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিউ দিল্লিতে সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল 12 মার্চ প্রতিষ্ঠা হয়েছিল 12 মার্চ 1954 1954 খ্রিস্টাব্দের 12 মার্চ সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের সবচেয়ে পুরনো ইংরেজি দৈনিক পত্রিকা ছিল? দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, দ্য হিন্দুস্তান, দ্য হিন্দু। তাহলে এক্ষেত্রে এই 4টে নিউজ পেপারের মধ্যে সবথেকে যেটি পুরনো সেটি হলো দ্য টাইমস অফ ইন্ডিয়া। দ্য টাইমস অফ ইন্ডিয়া চালু হয়েছিল 1861 1861 খ্রিস্টাব্দে চালু হয়েছিল। দ্য স্টেটমেন্টসটা চালু হয়েছিল 1873-তে এবং দ্য হিন্দু যেটা সেটা হয়েছিল 1878-এ। তোমরা অবশ্যই এই পত্রিকাগুলো এবং সেগুলি কত সালে চালু হয়েছিল অবশ্যই একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ কোনটি? অর্থাৎ যে রাসায়নিক পদার্থটি রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে সেটি কি? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থটি হচ্ছে হেপারিন। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হেপারিন কিন্তু রক্ত জমাট বাঁধতে বাধার সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন, কমলা লেবুতে নিম্নলিখিত কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন নাকি ভিটামিন? তাহলে কমলা লেবুতে এই নিচের 4টির মধ্যে সবথেকে প্রচুর পরিমাণে যেটি থাকে সেটি হচ্ছে ভিটামিন থাকে। কমলা লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন আমরা একটু দেখে নেব সোর্স অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের যে সোর্সগুলো সেগুলো কি কি? তাহলে বিভিন্ন ধরনের ব্রেড, বিনস, মিল্ক, পপকর্ন, এছাড়াও রাইস, এই সমস্ত সোর্সগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। এছাড়া ফ্যাট আমরা কি কোন কোন জিনিস থেকে পাই? ফ্যাট আমরা রেড মিট থেকে পাই, চিকেন স্কিন থেকে পাই, মিল্ক, ক্রিম, চিজ এবং বাটার থেকে আমরা ফ্যাট পাই। এবং প্রোটিন আমরা কি কি থেকে পাই? যেমন হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস, যে সমস্ত দুধ জাতীয় সামগ্রী, বিনস, নাটস এবং সিডস থেকে আমরা কিন্তু প্রোটিন পাই। তোমরা অবশ্যই কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদের সোর্সগুলো অবশ্যই একটু জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? অর্থাৎ এখানে 4টি পরিবর্তন দেওয়া আছে, কোনটি রাসায়নিক পরিবর্তন নয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম যেটা অপশান আছে কয়লার দহন। কয়লার দহন একটি রাসায়নিক পরিবর্তন আমরা জানি। দুধ থেকে দই এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন এবং খাদ্যের পচন যেটা পাচন সেটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন। তাহলে বরফের যে গলন সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়, এটি একটি ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কাদের বলে? যে সমস্ত পরিবর্তনে নতুন ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থ উৎপন্ন হয় এবং পুনরায় সেটি আগের অবস্থায় কিন্তু ফিরে যায় না, সেগুলি রাসায়নিক পরিবর্তন নামে পরিচিত। এবং ভৌত পরিবর্তন হচ্ছে পুনরায় কিন্তু তাকে আগের অবস্থায় ফিরে আনা যায়, যেমন বরফ থেকে গলে জল হয় এবং জল থেকে আবার বরফ হয়। সুতরাং এটা হচ্ছে একটি ভৌত পরিবর্তন। পরবর্তী কোশ্চেন, ইস্পাতকে কঠিন করার জন্য নিম্নলিখিত কোনটি যোগ করা হয়? অর্থাৎ ইস্পাতকে স্ট্রং, তার ডিউরেবিলিটি বাড়ানোর জন্য তার সাথে আমরা কি যোগ করি? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কিন্তু সিলিকন যোগ করি না, কার্বনও করি না, ক্রোমিয়ামও করি না, আমরা কিন্তু ম্যাঙ্গানিজ যোগ করি। ইস্পাতকে কঠিন করার জন্য ব্যবহৃত যৌগটি হচ্ছে ম্যাঙ্গানিজ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বর্ণালীর সৃষ্টির কারণ? বর্ণালী বা স্পেকট্রাম এটা হচ্ছে আলোর একটা ধর্ম এবং এই বর্ণালী সৃষ্টি করার জন্য আলোর কোন ধর্মটা দায়ী? আলোর বিচ্ছুরণ, আলোর প্রতিফলন নাকি প্রতিসরণ নাকি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন?
তাহলে এক্ষেত্রে তোমরা কিন্তু অলওয়েজ মনে রাখবে বর্ণালী সৃষ্টি করার জন্য কিন্তু সবসময় আলোর বিচ্ছুরণ দায়ী, অর্থাৎ ডিসপারশন অফ লাইট। ডিসপারশন, আলোর যে ডিসপারশন বা বিচ্ছুরণ ধর্মের জন্য কিন্তু আলোর যে বর্ণালী সেটি সৃষ্টি হয়। এটি প্রতিফলন নয় বা প্রতিসরণ নয় বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও কিন্তু নয়। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বায়ুর চাপ নিম্নলিখিত কোনটির মাধ্যমে মাপা হয়? ব্যারোমিটার, থার্মোমিটার, ক্রোনোমিটার নাকি কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বায়ুর চাপ নিম্নলিখিত যেটির মাধ্যমে আমরা মাপি সেটি হচ্ছে ব্যারোমিটার নামে পরিচিত। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা আমরা মাপি। এবং ক্রোনোমিটার হচ্ছে একটা পোর্টেবল টাইম কিপিং ডিভাইস অফ গ্রেট অ্যাকুরেসি, পার্টিকুলারলি ওয়ান ইউজড ফর ডিটারমিনিং দ্য লংগিটিউড অ্যাট সি। অর্থাৎ সমুদ্রে দিক নির্ণয়ের জন্য বা তার অবস্থান নির্ণয়ের জন্য কিন্তু আমরা ক্রোনোমিটারটা ব্যবহার করি। এটা কিন্তু খুব একটা অ্যাকুরেট ভ্যালু পাওয়া যায় ক্রোনোমিটার থেকে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি চিফ ইনফরমেশন কমিশনার পদে কে নিযুক্ত হলেন? অর্থাৎ ভারতবর্ষের সম্প্রতি সিআইসি বা চিফ ইনফরমেশন কমিশনার পদে সম্প্রতি নিযুক্ত হলেন কে? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সম্প্রতি ভারতবর্ষে চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন যশবর্ধন কুমার সিং। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যশবর্ধন কুমার সিং কিন্তু সম্প্রতি ভারতের চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হলেন। তিনি ভারতবর্ষের 11তম চিফ ইনফরমেশন কমিশনার এবং এর আগে ছিলেন বিমল জুলকা এবং তার আগে ছিলেন সুধীর ভার্গব। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ং অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড লঞ্চ করেছে? তাহলে সম্প্রতি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ং অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড লঞ্চ করেছে সেটি কোন রাজ্য? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার কিন্তু ইয়ং অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড লঞ্চ করেছে। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ুর ক্যাপিটাল হলো চেন্নাই। তামিলনাড়ুর গভর্নর হলেন বানোয়ারিলাল পুরোহিত। তামিলনাড়ুর চিফ মিনিস্টার হলেন এদাপাদ্দি কে পালানিস্বামী এবং তামিলনাড়ুর ডেপুটি চিফ মিনিস্টার হলেন ও পান্নের সেলভাম। নেক্সট কোশ্চেন, চীন কোথায় ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যালটিটিউড ক্লাউড ক্যাম্পিং ডাটা সেন্টার তৈরি করতে চলেছে? অর্থাৎ যে জায়গায় চীন ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যালটিটিউড ক্লাউড ক্যাম্পিং ডাটা সেন্টার তৈরি করতে চলেছে সেটি কোন জায়গা? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সেটি হচ্ছে টাইবেট বা তিব্বত। তিব্বতেই কিন্তু চীন ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যালটিটিউড ক্লাউড ক্যাম্পিং ডাটা সেন্টার তৈরি করতে চলেছে। চীনের ক্যাপিটাল হলো বেইজিং। চীনের লার্জেস্ট সিটি হলো সাংহাই। চীনের প্রেজেন্ট প্রেসিডেন্ট হলেন জি জিনপিং এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হলেন ওয়াং কিষান। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে আমরা প্রত্যেক বছর কোন দিনে পালন করি? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে আমরা প্রত্যেক বছর অক্টোবর মাসে পালন করি এবং অক্টোবরের 29শে অক্টোবর 29th অক্টোবর কিন্তু আমরা প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে হিসেবে উদযাপন করি। তাহলে অপশন 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 29th অক্টোবর। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ধরণী পোর্টাল লঞ্চ করলো? তাহলে সম্প্রতি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধরণী পোর্টাল লঞ্চ করলেন সেই রাজ্যটি কি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সম্প্রতি কিন্তু তেলেঙ্গানা রাজ্য সরকার ধরণী পোর্টাল লঞ্চ করেছে। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেলেঙ্গানা রাজ্য সরকার কিন্তু সম্প্রতি ধরণী পোর্টাল লঞ্চ করেছে এবং তেলেঙ্গানার ফরমেশন হয়েছিল 2014 সালে। 2014 সালের 2 জুন তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি উদ্ভব হয়েছিল। এর ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। এর প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন কে চন্দ্রশেখর রাও এবং প্রেজেন্ট গভর্নর হলেন তামিলসাই সৌন্দররাজন। তামিলসাই সৌন্দররাজন প্রেজেন্ট তেলেঙ্গানার গভর্নর। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? অর্থাৎ WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? ভিয়েনা, নিউ ইয়র্ক, প্যারিস নাকি জেনেভা? তাহলে এখানে যে 4টা সিটি দেওয়া আছে 4টা সিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেখানে কোনো না কোনো ইনস্টিটিউশনাল হেডকোয়ার্টার্স অবস্থিত। তার মধ্যে যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার্স অবস্থিত জেনেভাতে। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেনেভাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স অবস্থিত এবং যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1995 খ্রিস্টাব্দে এর স্থাপিত হয়েছিল এটি। তোমাদের এখন কাজ যেটা হোমওয়ার্ক রইল আজ তোমাদের হোমওয়ার্ক রইল তোমাদের যে বাকি যে 3টে জায়গা এখানে রয়েছে ভিয়েনা, নিউ ইয়র্ক এবং প্যারিস। তাহলে ভিয়েনাতে কোন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন
ব্রাসেলসের হেডকোয়ার্টার অবস্থিত, নিউ ইয়র্কে কার হেডকোয়ার্টার অবস্থিত এবং প্যারিসে কার কার হেডকোয়ার্টার অবস্থিত, এই তিনটে কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রত্যেককেই জানাতে হবে আজকে ক্লাসের শেষের পর। তাহলে ভিয়েনাতে কার কার ইনস্টিটিউশন, নিউ ইয়র্ক এবং প্যারিসে কোন কোন সংস্থার হেডকোয়ার্টার্স অবস্থিত, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। পরবর্তী কোশ্চেন, কত সালে সংবিধানের 42তম সংশোধন হয়েছিল? তাহলে সংবিধানের যে 42তম সংশোধন বা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখন হয়েছিল, কত সালে? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটি হয়েছিল 1976, 1976 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের 42তম সংশোধন হয়েছিল। এবং এই সংশোধনের মাধ্যমেই ভারতের সংবিধানের যে প্রস্তাবনাতে সেখানে 3টি শব্দ যোগ হয়েছিল, সেগুলি ছিল সোশিয়ালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই 3টি কিন্তু ওয়ার্ড যোগ হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইনটি কবে চালু করা হয়েছিল? অর্থাৎ ভারতবর্ষ রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন, অর্থাৎ যেটা মানে ভারতবর্ষের যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, সেটি কখন চালু হয়েছিল? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1956, 1956 খ্রিস্টাব্দে কিন্তু ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইনটি চালু হয়েছিল। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ইনডাইরেক্ট ট্যাক্স? অর্থাৎ এখানে 4টি ট্যাক্স দেওয়া আছে, 4টি ট্যাক্সের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স কোনটি সেটি আমাদের জানতে হবে। তাহলে এক্ষেত্রে যে ট্যাক্সগুলো দেওয়া আছে যদি আমরা দেখি, ইনকাম ট্যাক্স হলো একটা ডাইরেক্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স এটাও কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। তাহলে এখানের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সেলস ট্যাক্স। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। সেলস ট্যাক্স হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স, বাকি যে সমস্ত ট্যাক্সগুলো আছে ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স এগুলো সবগুলোই কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা লঞ্চ করা হয়েছিল? অর্থাৎ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা লঞ্চ করা হয়েছিল সেটি কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু জওহর রোজগার যোজনা লঞ্চ করা হয়েছিল। 7th 5-year প্ল্যান, 7th 5-year প্ল্যানের সময়কালটা ছিল 1985 থেকে 1990, এই ছিল 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। এবং জওহর রোজগার যোজনা প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল 1989, অর্থাৎ 1989 সালের যেটা হচ্ছে 1 এপ্রিল জওহর রোজগার যোজনা লঞ্চ করা হয়েছিল। তোমরা অবশ্যই এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ফেসাই FSSAI এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তাহলে FSSAI এর হেডকোয়ার্টার্স অবস্থিত মুম্বাই, দিল্লি, কলকাতা না ব্যাঙ্গালোর? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফেসাইয়ের হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে বা নিউ দিল্লিতে। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ফেসাইয়ের যে ফরমেশন ইয়ার ছিল সেটা হয়েছিল আগস্ট 2011-তে। এর হেডকোয়ার্টার্স নিউ দিল্লিতে অবস্থিত। এর প্রেজেন্ট চেয়ারম্যান হলেন রীতা তেওতিয়া এবং এর প্রেজেন্ট চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন অরুণ সিংঘল। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের মক টেস্টের আমাদের শেষ কোশ্চেনে আমরা হাজির হয়ে গেছি। এটি হলো, নিম্নলিখিত কে সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত? অর্থাৎ ফাদার অফ গ্রিন রিভলিউশন, লাইনাস পাউলিং, রালফ বুনচে, নরম্যান বোরল্যাং নাকি MS স্বামীনাথন? যেহেতু এখানে বলেছে সবুজ বিপ্লবের জনক কে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অবশ্যই অপশন 3 নরম্যান বোরল্যাং। নরম্যান বোরল্যাংই ছিলেন সবুজ বিপ্লবের জনক বা তিনিই ছিলেন ফাদার অফ গ্রিন রিভলিউশন। কিন্তু প্রশ্নটা যদি থাকতো ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন, অর্থাৎ ভারতে যদি কথাটি উল্লেখ থাকতো তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যেত MS স্বামীনাথন। তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরল্যাং এবং ভারতীয় সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। তোমরা অবশ্যই এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না। তাহলে আজকে আমরা মক টেস্টের সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে ফেলেছি। তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি একটা বেস্ট প্ল্যাটফর্ম, বাড়িতে বসেই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। এখানে তোমরা অন্যান্য কম্পিটিটিভ ইনস্টিটিউশনগুলোর থেকে অপেক্ষাকৃত কম খরচে কিন্তু সমস্ত ক্লাস পেয়ে যাবে এবং ক্লাসের কোয়ালিটি এখানে যথেষ্টই ভালো। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো এডুকেটর পেয়ে যাবে, নিজেদের পছন্দ মতো ব্যাচ পেয়ে যাবে এবং প্রত্যেক দিনের একটা ওয়েল স্ট্রাকচার রুটিন অনুযায়ী কিন্তু তোমরা ক্লাস পাবে। এছাড়াও যে সমস্ত নতুন ফিচার্সগুলো আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে সেগুলো হলো, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এখন ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটা ক্লাসে ইন্টারেক্টিভ ক্লাস এবং সেখানে পোল সেকশন এবং চ্যাট সেকশনের মাধ্যমে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরদের সাথে ডাইরেক্টলি কিন্তু ইন্টারেক্ট করতে পারবে, তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে। এছাড়াও যে সমস্ত লিডার বোর্ডগুলি রয়েছে সেগুলো তোমাদের সেলফ অ্যানালিসিসে খুব সাহায্য করবে। এছাড়াও রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, এছাড়াও ডুয়েল এডুকেটর ক্লাস, যেখানে একই
একসাথে দুজন এডুকেটর তোমাদের একটা টপিকের উপর তোমাদেরকে কিন্তু লেসন দেবেন। তাহলে তোমরা যারা আমাদের এই আনএকাডেমির যে প্লাস কোর্স সেটা সাবস্ক্রিপশন নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 মাসের সাবস্ক্রিপশন, 3 মাসের সাবস্ক্রিপশন, 6 মাসের সাবস্ক্রিপশন, 1 বছরের, এমনকি 2 বছরের সাবস্ক্রিপশন কিন্তু তোমরা নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া যদি আমাদের স্পেশাল কুপন কোডটি ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এই রেটের উপরে। তাহলে তোমরা আর দেরি না করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমরা একটা কুপন কোড দেবো, এবং সেটার থেকে তোমরা যদি আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও, তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কস থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আজ থেকেই কিন্তু তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করে দিতে পারো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ মক টেস্ট সিরিজের 36 নম্বর প্র্যাকটিস সেট। সেখানেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন উইথ এক্সপ্লানেশন সহ আলোচনা করার চেষ্টা করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। দেখা হবে আবার কালকে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।